স্মার্ট লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। অর্থনীতি এমন একটা বিষয় যেটা প্রিলিমসের ক্ষেত্রে খুব কম পরিমাণ থাকলেও মেন্সে কিন্তু 100 নাম্বারের অর্থনীতি থাকে এবং অর্থনীতি বিষয়টাকে যথেষ্ট ভালো করে বুঝতে হয়, অ্যানালিসিস করতে হয়, তবেই কিন্তু সেখানে ভালো স্কোর করা সম্ভব। তো সেই কথা মাথায় রেখে স্মার্ট লার্নিং থেকে অর্থনীতির একটা কমপ্লিট সিরিজ শুরু করা হচ্ছে, মূলত মেন্সকে লক্ষ্য রেখে, এবং অবশ্যই প্রিলিমসে মেন্সের পুরো কোর্সটা কভার করলে সেখানে প্রিলিমসে অবশ্যই খুব ভালো ফল করা যাবে। তো এখানে কি করব, আমরা অর্থনীতিকে 3টে ভাগে ভাগ করা হচ্ছে। একটা বেসিক টার্মস, অর্থনীতির যে বেসিক টার্মসগুলো থাকে সেই টার্মসগুলো নিয়ে আলোচনা করা হবে। দ্বিতীয়ত বেসিক টার্মসের সাথে রিলেটেড আরও গুরুত্বপূর্ণ যে সমস্ত কনসেপ্ট সেগুলো আলোচনা করা হবে। এবং 3 নম্বরে অর্থনীতি বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হবে। যেমন আজকে যে টপিকটা রয়েছে, আজকে যেটা দিয়ে শুরু করব সেটা হলো বাজেট। তো বাজেটের ক্ষেত্রে অবশ্যই 2022-এর যে নতুন বাজেট এসছে ফেব্রুয়ারি মাসে, সেই সংক্রান্ত বাজেট সংক্রান্ত যে এমসিকিউ সেখান থেকে তৈরি হতে পারে, কী কী ইনফরমেশন রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর আলাদা করে ক্লাস নেওয়া হবে। আজকে মূলত প্রথম অধ্যায় শুরু করব বাজেট দিয়ে, কারণ ফেব্রুয়ারি মাসে সম্প্রতি বাজেট এসেছে এবং সেই সংক্রান্ত বিভিন্ন বিষয় আমাদের জানা আবশ্যিক। বাজেট থেকে অবশ্যই বেশ কয়েকটা প্রশ্ন প্রতি বছর এসে থাকে। প্রথমত বাজেট বিষয়টা কি, কাকে আমরা বলবো বাজেট? সবার আগে বাজেট কথাটা কিন্তু আমাদের সংবিধানে কোথাও লেখা নেই। কি রয়েছে? অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো আমরা যদি কথাটা ভাঙি, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অ্যানুয়াল অর্থাৎ বাৎসরিক, বাৎসরিক বলতে অর্থবর্ষ বোঝাচ্ছে, যেটা এপ্রিল থেকে শুরু হয় মার্চ 31 পর্যন্ত চলে, সেই অর্থবর্ষ অ্যানুয়াল। ফাইন্যান্সিয়াল অর্থাৎ আর্থিক, স্টেটমেন্ট অর্থাৎ এখানে একটা স্টেটমেন্ট দেয়া হচ্ছে, বলা হচ্ছে কিসের বিষয়ে বলা হচ্ছে, সরকার কোন কোন খাতে খরচ করতে চলেছে এবং সরকারের সেই খরচের জন্য যে আয় সেটা কোন কোন সেক্টর থেকে আসবে, তার যে এস্টিমেট, তার একটা অনুমান, সেটাকে বলা হচ্ছে বাজেট। বাজেট কথাটা কোথায় লেখা রয়েছে বা কোথায়, বাজেটটা তো লেখা নেই, বাজেট বিষয়টা কোথায় উল্লেখ রয়েছে বা যেটাকে আমরা বাজেট বলছি অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেটা কোথায় রয়েছে? সেটা রয়েছে আর্টিকেল 112-তে। আমাদের ইকোনমির সাথে পলিটি রিলেট করে পড়তেই হবে একসাথে, কোন কোন আর্টিকেলে কি থাকে সেটা ইকোনমিতেও দেওয়া হতে পারে, পলিটিতে অবশ্যই দেওয়া হয়। তো আর্টিকেল 112 বলছে স্টেটমেন্ট অফ দ্য এস্টিমেটেড রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্ডিচার অফ দ্য গভর্নমেন্ট। তাহলে কিসের স্টেটমেন্ট? এবং এটা কিন্তু এস্টিমেটেড, অনুমান করা হচ্ছে যে এই জায়গা থেকে আয় আসবে, এই জায়গা থেকে ব্যয় হবে। এবং সেই কারণেই আমরা দেখি যে সরকারে কিন্তু বছরের শেষে কোথাও ঘাটতি পড়ে, কারণ এস্টিমেট করা হয়েছিল, এটা তো ফাইনাল নয়। বছরের শুরুতে, অর্থবর্ষের শুরুতে অনুমান করা হচ্ছে যে এই জায়গাতে আমরা রিসিপ্ট পাবো, এই জায়গা থেকে সরকারের খাতে আয় আসবে, সরকারের ঘরে আয় আসবে, এবং এক্সপেন্ডিচার সরকার এই জায়গাতে খরচ করবে, সেটা এস্টিমেট করা হচ্ছে, সেটা অনুমান করা হচ্ছে। সেই অনুমান করে কি করা হয়, সেটা বাজেটটা আমরা দেখেছি, বাজেট পেশ হয় যেদিন পার্লামেন্টে, লোকসভাতে সেটা কিন্তু পেশ করা হয়। কে পেশ করেন? অর্থমন্ত্রী। তো বাজেট সংক্রান্ত এই সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো জানতে হবে। এবং বাজেট তৈরি করছে কে? বাজেটটা তো তৈরি করা হয় কোনো একজন ব্যক্তি, সেটা করেন না, একটা ডিপার্টমেন্ট থেকে সেটা করা হয়, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার থেকে করা হয়। বাজেট কারা তৈরি করেন? ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার। এবার এই ডিপার্টমেন্টটা কোথায় রয়েছে? এটা ফাইন্যান্স মিনিস্ট্রি, অবশ্যই যে অর্থ মন্ত্রক, সেই মন্ত্রকের অধীনে 6টা ডিপার্টমেন্ট হয়। 6টা ডিপার্টমেন্ট বর্তমানে রয়েছে, ফাইন্যান্সিয়াল যে পুরো ডিপার্টমেন্টগুলো রয়েছে, অর্থ মন্ত্রকের অধীনে যতগুলো ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট রয়েছে তার মধ্যে একটা ডিপার্টমেন্ট হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার। সেইখানে বাজেট ডিভিশন, অর্থাৎ ইকোনমিক অ্যাফেয়ারেরও বিভিন্ন ডিভিশন আছে, তার মধ্যে একটা ডিভিশন বাজেট ডিভিশন, তারা বাজেটটা প্রস্তুত করছে। এবং এখানে বাজেট তৈরি করার যে কমিটি, সেখানে কে হেড থাকছেন? ফাইন্যান্স মিনিস্টার, যিনি অর্থমন্ত্রী, তিনি বাজেট তৈরি যারা করছে সেই কমিটির হেড থাকছেন, প্রধান থাকছেন। তো বাজেটটা তারা তৈরি করলেন, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার তারা তৈরি করলেন। এইবার তৈরি করার পরেই কিন্তু সেটা সঙ্গে সঙ্গে পার্লামেন্টে নিয়ে চলে যাওয়া হয় না, সেটার জন্য আমাদের প্রেসিডেন্টের থেকে অনুমতি প্রয়োজন হয়। প্রেসিডেন্টের থেকে
অনুমতি প্রয়োজন হয় আর্টিকেল 117 এবং 117 ক্লজ এ এবং 117 ক্লজ 3। বিফোর presentation of the budget, president's recommendation is obtained from introduction and consideration in the lower house of the parliament। তো প্রেসিডেন্টের রিকমেন্ডেশনের কিন্তু একটা প্রয়োজন হয়। কারণ কি? কারণ বাজেট পেশ হয় একটা ফাইন্যান্সিয়াল বিল হিসেবে, বাজেটকে পাশ হতে হয়। বাজেটকে পার্লামেন্টে যেমন অন্যান্য যে কোনো বিল পাশ হলে তবে যেমন আইনে পরিণত হয়, বাজেটকেও কিন্তু সেরকমভাবে পাশ হতে হয় পার্লামেন্টে, তবেই কিন্তু সেটা অ্যাকসেপ্ট করা হয়। বা বাজেটের জন্য যে খরচ, যে এক্সপেন্ডিচার করা হচ্ছে, সেই এক্সপেন্ডিচারটা কোথা থেকে আসবে, সেই টাকাটা কোথা থেকে আসবে, সেটা কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে তোলা হয়। আমরা জানি তিনটে ফান্ড থাকে, কনসলিডেটেড ফান্ড, কন্টিনজেন্সি ফান্ড এবং পাবলিক অ্যাকাউন্ট। আমরা পলিটিতে পড়েছি তিনটে ফান্ড থাকে। তো সেই কনসলিডেটেড ফান্ড থেকে টাকা তুলতে হবে। এখন কনসলিডেটেড ফান্ড থেকে টাকা তুলতে গেলে পার্লামেন্টের অ্যাপ্রুভাল প্রয়োজন হয়, সেটাও পাস হতে হয়, তবে সেখান থেকে অর্থ তোলা যায়। তো সেই জন্য তাহলে ফাইন্যান্স বিল হিসেবে এটা উপস্থাপন করা হলো, পাস হলো। এবং এই আর্টিকেল 266 বলছে যে কনসলিডেটেড ফান্ড থেকে টাকা তুলতে গেলেই পার্লামেন্টের অ্যাপ্রুভাল লাগবে। তো যেই পাস হয়ে গেল, তাহলে কনসলিডেটেড ফান্ড থেকে টাকা তুলতে পারছে। আর কি হচ্ছে আর্টিকেল 114 ক্লজ 3, এটাও জেনে রাখা প্রয়োজন, এর সাথেই রিলেটেড। নো অ্যামাউন্ট ক্যান বি উইথড্রন ফ্রম দ্য কনসলিডেটেড ফান্ড উইদাউট দ্য এনাক্টমেন্ট অফ এ ল। আইন তৈরি ছাড়া কোনো অর্থ কনসলিডেটেড ফান্ড থেকে তোলা যাবে না। এখানে বলছে তোলা যাবে না, কিন্তু আর্টিকেল 114(3) বলছে কি, বাজেট থেকে বাজেটের জন্য যে অর্থটা তোলা হবে কনসলিডেটেড ফান্ড থেকে, সেটা তুলতে গেলে একটা আইন তৈরি করতে হবে, অর্থাৎ একটা বিল পেশ করতে হবে এবং একটা আইন তৈরি করতে হবে। তো এই সব কিছু মিলিয়ে মূল বিষয়টা দাঁড়াচ্ছে, পার্লামেন্টে একটা পেশ করা হবে, যে বাজেটটা তৈরি করেছে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার, ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে যেটা তৈরি করেছে, সেটা পার্লামেন্টে পেশ হবে। তো পেশ হওয়ার আগে সেটা বিল হিসেবে, যেহেতু ফাইন্যান্স বিল, আমরা জানি ফাইন্যান্স বিল ইন্ট্রোডিউস হওয়ার আগে সেটা প্রেসিডেন্টের রিকমেন্ডেশন লাগে, এবং এই জন্যই ফাইন্যান্স বিল পাস হয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট কিন্তু আর সেটা কোনোভাবে বাতিল করতে পারেন না, তাকে সই দিতেই হয়। তো যাই হোক, এটা উপস্থাপন করা হলো পার্লামেন্টে এবং সেটা পাস হলো। পাস হওয়ার পর তবে বাকি সমস্ত কিছু করা যাবে। এখন বাজেটে এই যে এক্সপেন্ডিচার আর রিসিপ্টের কথা বলা হচ্ছে, এর সাথে সাথে বাজেট চলাকালীন, বাজেটের যে সমস্ত বিষয় ডিসকাস করাকালীন যদি ট্যাক্স স্ল্যাবে কোনো চেঞ্জ হয়, অর্থাৎ যারা বিভিন্ন রকম ট্যাক্স পেয়ার রয়েছেন, যত অ্যামাউন্ট ইনকাম হলে ইনকাম ট্যাক্স হবে, সেই ইনকাম ট্যাক্সের পরিমাণটা যদি চেঞ্জ হয়, বা কত অ্যামাউন্ট হলে তবে ইনকাম ট্যাক্স দিতে হবে, সেইগুলো যদি চেঞ্জ হয়, পরিবর্তন হয়, সেটাও কিন্তু এই বাজেটের সময় বলতে হয়। ট্যাক্স স্ল্যাবের পুরো বিষয়টা বাজেটের সময় বলতে হয়, এবং নতুন সরকারি স্কিম যখন আসছে সেটাও এই বাজেট যখন বলা হয় তখন কিন্তু বলতে হয়। ফাইন্যান্স মিনিস্টার তিনি কিন্তু সেটা বলেন যে এই নতুন স্কিম সরকার আনছে, সেটা বাজেটের সময় বলতে হয়। কারণ স্কিম আনতে গেলেই তার জন্য অর্থ লাগবে, সেই অর্থটা কোথা থেকে আসবে, কীভাবে আসবে, সেটা সব কিছু বলতে হবে। তো এই বিষয়টা হচ্ছে বাজেট। এবার বাজেট কথাটা কোথা থেকে এসছে একটু জেনে রাখতে হবে। বাজেট একটা ফ্রেঞ্চ শব্দ থেকে এসছে, বগেটি, যার অর্থ হলো লিটল ব্যাগ। তো এরকম ধরনের ফ্যাকচুয়াল ইনফরমেশন জিজ্ঞাসা করা হতে পারে। তো এই হলো বাজেট রিলেটেড বিভিন্ন অ্যাক্ট এবং খুঁটিনাটি বিভিন্ন বিষয়। এবার বাজেট হচ্ছে রিসিপ্ট আর এক্সপেন্ডিচার, মূলত রিসিপ্ট আর এক্সপেন্ডিচার। আমরা ওই ট্যাক্স স্ল্যাব আর গভর্নমেন্টের যে স্কিম, সেই পোর্শনটা বাদ রাখছি, কারণ সেটা প্রতি বছর চেঞ্জ হয়। আমাদের মূল বিষয় জানতে হবে রিসিপ্ট আর এক্সপেন্ডিচার, অর্থাৎ সরকারের আয়টা কোথা থেকে আসবে আর সরকার কোন কোন খাতে ব্যয় করবে, সেটা হচ্ছে বাজেটের মূল বিষয়। তো এখানে সেটা দেখানো রয়েছে। রেভিনিউ অর্থাৎ সরকারের যে আয়, সেটা কোথা থেকে আসছে, কোথা থেকে আসে, ট্যাক্স, মূলত ট্যাক্স। সরকার বিভিন্ন জায়গা থেকে ট্যাক্স নেয়, ডাইরেক্ট ট্যাক্স নেয়, ইনডাইরেক্ট ট্যাক্স নেয়, আর নন ট্যাক্স রেভিনিউ আসে, অর্থাৎ ট্যাক্স ছাড়াও আরও কিছু অর্থ সরকারের ঘরে আসে। সেগুলো কি আমরা দেখব। তো ডাইরেক্ট ট্যাক্স কোনগুলো, যেগুলো সরাসরি একটা ব্যক্তি সরাসরি সরকারের কাছে দিতে হচ্ছে, কোনো আলাদা কোনো মাধ্যম নেই, কিছু নেই, সেই ব্যক্তিকে সরাসরি দিতে হচ্ছে সরকারের কাছে। ইনকাম ট্যাক্স, একটা নির্দিষ্ট আয়ের পর ইনকাম ট্যাক্স কিন্তু দিতে হয়, সেটা সরাসরি সরকারকে দিতে হয়, সুতরাং ইনকাম ট্যাক্স একটা ডাইরেক্ট ট্যাক্স। কর্পোরেট ট্যাক্স, বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে সেখানেও একটা নির্দিষ্ট পরিমাণ পর
ট্যাক্স কিন্তু সরকারকে দিতে হয়, সেটাও ডাইরেক্ট ট্যাক্স, কারণ সরাসরি সেটা সরকারকে দিতে হচ্ছে, আর দ্বিতীয় কোনো মাধ্যম নেই। ওয়েলথ ট্যাক্স, সম্পদ কর, সম্পদ হস্তান্তরিত হওয়ার সময়, আমরা এগুলো ডিটেলসে যখন ট্যাক্স পড়বো আরও জানবো। হস্তান্তরিত হওয়ার সময় বিভিন্ন রকম ট্যাক্স বা একটা নির্দিষ্ট পরিমাণ সম্পত্তির পর সেটা রাখতে গেলে ট্যাক্স একটা সরকারকে দিতে হয়, তো সেটাও কিন্তু সরাসরি সরকারকে দিতে হয়, ডাইরেক্ট ট্যাক্স। ক্যাপিটাল গেইন ট্যাক্স, বিভিন্ন যে ক্যাপিটাল যে জায়গাতে ইনভেস্ট করা হলো, ধরা যাক শেয়ার মার্কেটে কেউ ইনভেস্ট করেছে, সে সেখান থেকে প্রফিট পেল, এইবার সেই যে প্রফিট পাচ্ছে সেটাকে বলা হচ্ছে ক্যাপিটাল গেইন, কারণ সে গেইন করলো সেখান থেকে, সে ক্যাপিটাল ঢেলেছিল তারপরে সে গেইন করলো, এইটার উপর যে ট্যাক্স সেটাকে বলা হয় ক্যাপিটাল গেইন ট্যাক্স। এটাও ডাইরেক্ট দিতে হচ্ছে সরকারকে, সরকারের হাতে সরাসরি দিতে হচ্ছে, সেজন্য ক্যাপিটাল গেইন ট্যাক্সটাও ডাইরেক্ট ট্যাক্স। আর রয়েছে কি ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স আরও নানান রকম ছিল, সেগুলো সব জিএসটির মধ্যে চলে এসছে। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের মধ্যে বিভিন্ন রকম ইনডাইরেক্ট ট্যাক্স চলে এসেছে। যেমন আমরা বলতে পারি বিভিন্ন দ্রব্য যেগুলো আমরা কিনি, বাজার থেকে দোকান থেকে যেগুলো আমরা কিনি, তার উপর কিন্তু ট্যাক্স ফেলা থাকে, তার উপর ট্যাক্স ফেলা থাকে, বা বিভিন্ন জায়গাতে আমাদের সার্ভিস ট্যাক্স দিতে হয়। সেই যে ট্যাক্স সেটা কিন্তু সরকারকে আমরা সরাসরি সরকারের ঘরে দিচ্ছি না, সেটা আমরা ইনডাইরেক্টলি দিচ্ছি, ওই বস্তুটার মধ্যে ফেলা আছে সেটা আমাদের দিতে হচ্ছে। কাকে দিতে হচ্ছে? যার কাছ থেকে আমরা কিনছি বা যার কাছ থেকে আমরা সেই সার্ভিসটা নিচ্ছি তাকে দিতে হচ্ছে, সরকারকে তো সরাসরি দিতে হচ্ছে না, সুতরাং সেটা ইনডাইরেক্ট ট্যাক্স। আর রয়েছে কাস্টম ডিউটি, অর্থাৎ বিদেশ থেকে বিভিন্ন দ্রব্য যখন ভারতে আসছে সেই দ্রব্যটার উপর ট্যাক্স ফেলা হয়, যেমন অ্যান্টি ড্যাম্পিং ডিউটি বা আরও বিভিন্ন ধরনের ট্যাক্স ফেলা হয়, সেই দ্রব্যটার উপর ট্যাক্স ফেলা হয়, বিভিন্ন কারণ থাকে ট্যাক্স ফেলার, আমরা ডিটেলসে ট্যাক্স যখন পড়বো তখন জানবো এই বিষয়গুলো। এবং বিদেশে যখন যাচ্ছে কোনো দ্রব্য, যখন এক্সপোর্ট করা হচ্ছে, তার উপরেও কিন্তু কখনো কখনো ট্যাক্স ফেলা হয়, বিভিন্ন দ্রব্যের ক্ষেত্রে বিভিন্ন রকম বিষয় রয়েছে, তো এইগুলো বলা হচ্ছে কাস্টম ডিউটি। এটাও ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ছে, সরাসরি সরকারকে দিতে হচ্ছে না, ওই দ্রব্যটার উপর ফেলা হয়, সেইভাবে কিন্তু সেটা কালেক্ট করা হয়। তো এইগুলো ইনডাইরেক্ট ট্যাক্স এবং ডাইরেক্ট ট্যাক্স সরাসরি প্রচুর প্রশ্ন এই জায়গা থেকে এসে থাকে, কোনটা ডাইরেক্ট ট্যাক্স কোনটা ইনডাইরেক্ট ট্যাক্স, সেখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এসে থাকে। তো যেটা আমরা সরাসরি সরকারকে দিচ্ছি সেটা ডাইরেক্ট ট্যাক্স, যেটা সরাসরি বিভিন্ন বস্তুর মাধ্যমে সরকারের ঘরে পৌঁছাচ্ছে সেটা ইনডাইরেক্ট ট্যাক্স। খুব সিম্পল বিষয়। আচ্ছা, এরপর সরকারের খাতে আর কি রেভিনিউ আসছে? নন ট্যাক্স রেভিনিউ, যেগুলো ট্যাক্স নয়। কোনগুলো? ফিজ, বিভিন্ন ফিজ দিতে হয়, বিভিন্ন সরকারকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ফিজ দিতে হয়, বিভিন্ন লাইসেন্সের জন্য, ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিজ, নানান রকম ফিজ সরকারকে দিতে হয়। ফাইন, বিভিন্ন জায়গায় সরকার ফাইন করে, বিভিন্ন নিয়মকানুন লঙ্ঘন করলে সরকার বিভিন্ন ফাইন ফেলে, সেটাও সরকারের খাতে আসে, সুতরাং সেটাও একটা সরকারের আয়। আর কি হয়েছে? পিএসইউ, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, যে সমস্ত কোম্পানি, সরকারের যে নিজস্ব কোম্পানিগুলো রয়েছে তাদের একটা বিরাট পরিমাণ আয় হয়, বিভিন্ন কোম্পানিগুলো, নানা রকম কোম্পানি রয়েছে, মিনিরত্ন, মহারত্ন, নানা রকম আমরা জানি কোম্পানি, তো সেখান থেকে আয় হয়। এছাড়া গিফট, বিভিন্ন দেশের থেকে হোক বিদেশ থেকে হোক সরকারের হাতে গিফট আসে, সেটা। আর কি আছে? গ্র্যান্ট, বিদেশ থেকে নানা রকম সময় বিভিন্ন সময় সাহায্য করা হয়, ভারতবর্ষ করে থাকে সাহায্য, সেটা খরচের খাতায় পড়ে, আর যেটা আসে বিদেশ থেকে বিভিন্ন রকম সাহায্য সেটা ফিজ সমস্ত এই নন ট্যাক্সের মধ্যে চলে যায়। তো এগুলো ট্যাক্স নয়, আদার্স যে ইনকামগুলো সরকারি সেটা হচ্ছে সব নন ট্যাক্স রেভিনিউ। তো এগুলো হচ্ছে সরকার কোথা থেকে আয় করছে। এইবার সরকার ব্যয় করছে কোথায়, কি কি ব্যয় করছে? সে দুটো টাইপ রয়েছে। একটা হচ্ছে প্ল্যান, যেটা প্ল্যানিংয়ের মাধ্যমে পূর্ব নির্ধারিত থাকে, প্ল্যান এক্সপেন্ডিচার, আর একটা নন প্ল্যান এক্সপেন্ডিচার। নন প্ল্যান এক্সপেন্ডিচারের মধ্যে কি থাকে? নন প্ল্যান রেভিনিউ এক্সপেন্ডিচার আর নন প্ল্যান ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এখন রেভিনিউ এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে কি তফাৎ, বা রেভিনিউ খরচ আর ক্যাপিটাল খরচের মধ্যে কি তফাৎ? রেভিনিউ খরচ হচ্ছে সেগুলো যেখান থেকে সরকার ভবিষ্যতে কোনো রিটার্ন পাবে না, সেগুলো শুধু খরচই, শুধুমাত্র খরচের খাতায়, সেখান থেকে সরকার কিচ্ছু পাচ্ছে না। আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার কোনগুলো? যেটা সরকার ভবিষ্যতে সেই জায়গা থেকে আয় করছে, এখন খরচ হচ্ছে কিন্তু ভবিষ্যতে সেটা সরকারের খাতে কিছু আসবে, সেটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলা হয়। সেই ধরনের যে এক্সপেন্ডিচার সেগুলোকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলা হয়। তো নন প্ল্যান রেভিনিউ এক্সপেন্ডিচার কোনগুলো? আমরা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো কেন এটাকে রেভিনিউ এক্সপেন্ডিচার বলা হচ্ছে। ইন্টারেস্ট পেমেন্ট অফ লোন টেকেন বাই গভর্নমেন্ট, সরকার বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে লোন নেয়, দেশের ভেতর থেকে বিভিন্ন কোম্পানির কাছ থেকে লোন নিতে পারে, বিদেশের বিভিন্ন কোম্পানির থেকে লোন নিতে পারে, বিদেশের বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে থাকে, নানান জায়গা থেকে বিভিন্ন দেশের সরকারের থেকে লোন নিয়ে থাকে। সেই যে লোনগুলো নিয়েছে
তার জন্য সরকারকে ইন্টারেস্ট দিতে হবে। তো সেই ইন্টারেস্ট পেমেন্ট যেগুলো, সেগুলো হচ্ছে নন প্ল্যান রেভিনিউ এক্সপেন্ডিচার, কারণ সেটা ভবিষ্যতে সেখান থেকে আর কোনো আয়ের রাস্তা নেই, সেটা সরকারকে দিতে হয়। তো এটা এর মধ্যে পড়ছে। আর ডিফেন্স সার্ভিস, বিভিন্ন ডিফেন্সের যে বিভিন্ন ইকুইপমেন্ট কিনতে হয়, সেটা থেকে ভবিষ্যতে তো আয় হওয়ার কোনো জায়গা থাকে না। ডিফেন্সের জন্য সরকারকে বিভিন্ন রকম নানা রকম মিসাইল, এটা ওটা সেটা বিভিন্ন রকম কিনতে হয়, সেইগুলো থেকে ভবিষ্যতে আয় হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, সেটাও রেভিনিউ এক্সপেন্ডিচার। গ্র্যান্ট টু স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি, স্টেট, রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিগুলোকে যে সাহায্য করতে হয়, অর্থ দিতে হয় প্রত্যেকটা সরকারকে, যেটা ফাইন্যান্স কমিশন যেরকমভাবে বলে থাকে যে এই রাজ্যকে এইভাবে দিতে হবে, সেরকমভাবে সরকারকে, কেন্দ্র সরকারকে রাজ্যগুলোকে অর্থ বন্টন করতে হয়, ইউনিয়ন টেরিটরিগুলোকে অর্থ বন্টন করতে হয়। তো সেই গ্র্যান্ট টু স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি, সেটাও রেভিনিউ এক্সপেন্ডিচার, কারণ ভবিষ্যতে সেখান থেকে আয় হওয়ার কোনো রাস্তা থাকছে না। পেনশন দিতে হয়, প্রচুর সরকারি কর্মচারী রয়েছে, তাদের পেনশন দিতে হয়, সেটাও রেভিনিউ এক্সপেন্ডিচার, কারণ সেখান থেকেও ভবিষ্যতে আয়ের সম্ভাবনা নেই। গ্র্যান্ট টু ফরেন, যেটা আমরা এখানে দেখলাম, গ্র্যান্ট রিসিভ করছে, যেটা সরকার নন ট্যাক্স রিসিভ করছে বিদেশে। আবার আমরা বিভিন্ন সময় দেখে থাকি বিভিন্ন বিদেশের বিভিন্ন দেশকে সাহায্য করে থাকে, অর্থ সাহায্য করে থাকে ভারতবর্ষ। তো সেই গ্র্যান্ট, সেটাও রেভিনিউ এক্সপেন্ডিচারের মধ্যে পড়ছে, ভবিষ্যতে আয়ের কোনো রাস্তা নেই সেখান থেকে। আচ্ছা, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কোনগুলো? লোন টু পাবলিক সেক্টর কোম্পানি, পাবলিক সেক্টর যে কোম্পানিগুলো রয়েছে তাকে লোন দিচ্ছে, লোন দেওয়া মানে কি, ভবিষ্যতে সেখান থেকে সে রিটার্ন পাবে। তো সেই সমস্ত লোনগুলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এবং লোন টু স্টেট গভর্নমেন্ট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি, স্টেট গভর্নমেন্ট বিভিন্ন সময় লোন নিয়ে থাকে সরকারের থেকে। এটা কিন্তু এইটা নয় যেটা গ্র্যান্ট পাচ্ছে কেন্দ্র সরকার থেকে, যেটা পাচ্ছে সেটা নয়, এটা কিন্তু লোন, যেটা পরে তাকে মাপ করতে হবে, চোকাতে হবে লোনটা। তো সেটা কিন্তু সরকারের হাতে আসছে পরবর্তীকালে, তো সেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে পড়ছে। তো এই খরচ এবং আয় বাজেটের মূল বিষয়। এবার এর মধ্যে বিভিন্ন রকম কত খরচ করবে, কি করবে না করবে, সেটা গভর্নমেন্টকে বলতে হয় এবং সেটাকেই বাজেট হিসেবে উপস্থাপন করা হয়। এইবার বাজেট সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ টার্মস রয়েছে, সেটা আমরা দেখব। তো প্রথম যেটা রয়েছে জিরো বেস বাজেটিং। জিরো বেস বাজেটিং, এটা পিটার প্রেয়ার বলে একজন উদ্ভূত করেছিলেন এই টার্মটা, জিরো বেস বাজেটিং। বিভিন্ন সময় ফ্যাকচুয়াল কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়, কে করেছিলেন, কাকে বলা হয়, তো সেই জন্য আমাদের জেনে রাখা প্রয়োজন। জিরো বেস বাজেটিং পিটার প্রেয়ার তিনি উদ্ভব করেন, এবং এটা প্রথমে ইমপ্লিমেন্ট করেছিলেন জিম কার্টার বলে একজন ব্যক্তি, অর্থনীতিবিদ। তো জিরো বেস বাজেটিং বিষয়টা কি এবার সেটা জানবো। সেটা হলো গভর্নমেন্টকে একটা নজরদারির মধ্যে রাখা, অর্থাৎ গভর্নমেন্ট ঠিক জায়গায় এক্সপেন্ডিচার করছে কিনা তার একটা ইভ্যালুয়েশন করা। তো সেই যে বাজেট যখন করা হয় বাজেটের ক্ষেত্রে, সেটা তাকে জিরো বেস বাজেটিং বলা হয়। জিরো বেস বাজেটিং, তো সরকার কতটা কি ঠিকঠাক খরচ করছে কি না করছে, এটা স্ক্রুটিনি টাইপের করা হয়। তো যখন সেটা করা হয় তখন তাকে বলা হয় জিরো বেস বাজেটিং। ব্যাপারটা রয়েছে ব্যালেন্স বাজেট। ব্যালেন্স বাজেট কাকে বলবো? যেখানে সরকার যতটা আয় করছে ততটা ব্যয় করছে, ব্যালেন্স হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে সরকার যতটা রেভিনিউ পাচ্ছে, যতটা রিসিভ করছে, ততটাই এক্সপেন্ডিচার করছে, সেটাকে ব্যালেন্স বাজেট বলা হবে। অর্থাৎ যখন এস্টিমেট প্রকাশ করছে তখন সরকার যেটা বলছে যে আমার এই খাতে আসবে এবং এই খাতে ব্যয় হবে, তো সেটা আমরা বলছি সেটাকে ব্যালেন্স বাজেট, পুরোপুরি যখন মিলে যাচ্ছে হিসাবটা। কিন্তু কখনো কখনো ডেফিসিট বাজেট, এখানে ডেফিসিট বাজেট টার্মসটা লেখা হয়নি, তো এখানে ব্যালেন্স বাজেট আর ডেফিসিট বাজেট দুটো আমাদের জানতে হবে। ব্যালেন্স বাজেটের ক্ষেত্রে কি হয়, যতটা আয় হচ্ছে ততটাই ব্যয় হয়ে যাচ্ছে, সুতরাং ব্যালেন্স হয়ে যাচ্ছে, এখানে কোনো ডেফিসিটের বিষয় নেই। কিন্তু ডেফিসিট বাজেট করা হয় কখন? যখন জেনে শুনে এমন বাজেট প্রস্তুত করা হয় যে আমাদের যে রেভিনিউ আসছে তার থেকে আমাদের খরচ বেশি হয়ে যাবে, সেটা সরকার জানে, কিন্তু সেভাবেই তৈরি করছে বাজেট, তখন তাকে আমরা বলছি ডেফিসিট বাজেটিং। এখানে বিষয়টা কি হয়, সরকার নোট ছাপাতে পারে বা অন্য কোনো জায়গা থেকে লোন নিয়ে এক্সট্রা মার্কেট থেকে সে কিন্তু অর্থ সংগ্রহ করে, বড় করে, তখন আমরা সেটাকে বলছি ডেফিসিট ফাইন্যান্সিং। ডেফিসিট ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে এই বিষয়টা হয়, বা ডেফিসিট বাজেটের ক্ষেত্রে ওই বিষয়টা হয়, যে ক্ষেত্রে অন্য জায়গা থেকে অর্থ নিয়ে এসে মেকআপটা করা হয়। এখন এটা করা হয় বিভিন্ন কারণে, বিভিন্ন ডেভেলপমেন্টাল প্রজেক্টের সময়, বিভিন্ন রকম সময় এটা করতে হয়, এবং এটা করলেই কিন্তু মুদ্রাস্ফীতি হয়,
যখনই ডেফিসিট ফাইন্যান্সিং করা হবে তখনই কিন্তু মুদ্রাস্ফীতি হয়, যেটা এর একটা নেগেটিভ পয়েন্টের মধ্যে পড়ে। কিন্তু আবার অন্যদিকে এটা ডেভেলপমেন্টের বিভিন্ন কাজে লাগে। যদি খরচটা ক্যাপিটাল এক্সপেন্ডিচারে করা হয় তাহলে কিন্তু ভবিষ্যতে সেখান থেকে রিটার্ন হওয়ার একটা সম্ভাবনা আসে। ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ক্ষেত্রে এই যে এখানে লোনগুলো দেওয়া কথা হলো, এই লোনগুলো ছাড়াও আরও বিভিন্ন রকম ডেভেলপমেন্টাল প্রজেক্ট থাকে সরকারের, তো যেটা এখানে অ্যাড করতে হবে। বিভিন্ন রকম ডেভেলপমেন্টাল প্রজেক্ট থাকে। সরকার একটা বাঁধ তৈরি করলো, সেই বাঁধ থেকে জলাধারে জলবিদ্যুৎ তৈরি করতে পারে, বা ভবিষ্যতে সেখান থেকে আয় আসার একটা সম্ভাবনা থাকছে, যেটা যার জন্য আমরা সেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলছি। বা রাস্তা তৈরি করলো, একটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করলো, সেখান থেকেও সরকারের ভবিষ্যতে আয় আসার সম্ভাবনা থাকবে। যখনই এই এক্সপেন্ডিচার, এই ধরনের খরচ করছে, তখনই তাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলছি। এবং এই ধরনের খরচ যত বেশি হবে তত কিন্তু ভবিষ্যতে ডেভেলপমেন্ট হবে। তো ডেফিসিট ফাইন্যান্সিং করলেও অনেক সময় কিন্তু ডেভেলপমেন্ট যদি লক্ষ্য থাকে তাহলে ভবিষ্যতে সেখান থেকে আয় আসে, সেটা ভালো হয়। তো ব্যালেন্স বাজেট আর ডেফিসিট বাজেট। এবার হচ্ছে জেন্ডার বাজেটিং। জেন্ডার বাজেটিং নাম থেকে আমরা বুঝতে পারি যে জেন্ডার বিষয়ক এখানে আলোচনাটা করা হচ্ছে, অর্থাৎ যেখানে ডিসক্রিমিনেশন বেশি, যে সমস্ত সমাজে, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলো, ডেভেলপিং কান্ট্রি যেখানে আছে, মহিলাদের জন্য কতটা খরচ করা হচ্ছে আলাদাভাবে যখন সেটা দেখা হয় তখন সেটাকে বলা হচ্ছে জেন্ডার বাজেটিং, যাতে করে একটা সাম্যাবস্থা নিয়ে আসা যায়, মহিলাদের জন্য বিভিন্ন রকম স্কিম আনা। তো সেই সমস্ত যে বাজেটের বিষয়গুলো থাকে তাকে বলা হচ্ছে জেন্ডার বাজেটিং। আর কি রয়েছে? আউটকাম বাজেট। আউটকাম বাজেট এটা 2005 সালে ইন্ট্রোডিউসড হয়েছিল। একটু মনে রাখতে হবে, আউটকাম বাজেট 2005 সালে ইন্ট্রোডিউসড হয়েছিল। বিষয়টা কি? বিভিন্ন মিনিস্ট্রির কীরকম পারফরমেন্স এবং মিনিস্ট্রিতে কতটা কি খরচ খরচা করা হচ্ছে আলাদা আলাদা করে যখন সেটা হিসেব করা হচ্ছে তাকে বলা হচ্ছে আউটকাম বাজেট। বিভিন্ন মন্ত্রক থাকে, নানান রকম মন্ত্রক কেন্দ্র সরকারের রয়েছে। তো সেই এক একটা মন্ত্রকে কতটা কীরকম খরচ খরচা করা হবে এবং তাদের পারফরমেন্স কেমন হবে সেটা হিসেব করা হচ্ছে এই আউটকাম বাজেটে। এরপর দুটো খুব সিম্পল টার্ম রয়েছে, ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার আর নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। খুব সহজ। ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার কোনগুলো? যেটা ডেভেলপমেন্টের জন্য করা হচ্ছে, যেমন ওই ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেগুলো বলা হলো সব ডেভেলপমেন্টের জন্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তো যেটা আমরা বলি ওই রাস্তা তৈরি বা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, নানান রকম পরিকাঠামোর উন্নয়নের জন্য যে সমস্ত রেল প্রজেক্ট, নানান রকম যে থাকে ডেভেলপমেন্ট যেখানে হবে, সেগুলো সমস্ত ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। আর নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার কোনগুলো? যেগুলো ডেভেলপমেন্টের খাতে কিছু আসছে না। এই দুটোকে আমরা এই রেভিনিউ এক্সপেন্ডিচার আর ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মতো ধরতে পারি। ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার ক্যাপিটালে যেগুলো হয় সেগুলো সমস্ত ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। যদিও এই আলাদা করে আমরা কেন করছি, কারণ লোন, পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, লোন টু স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি, এই লোনগুলো কিন্তু ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের মধ্যে আসবে না, কারণ সেটা লোন দেওয়া হচ্ছে। কিন্তু এটা ক্যাপিটালের মধ্যে আসবে, কারণ ভবিষ্যতে এখান থেকে আয় আসবে। তো ডেভেলপমেন্টে ক্যাপিটালের অনেক কিছুই পড়বে, যেগুলো বললাম যে ডেভেলপমেন্টের জন্য যাবতীয় সব কিছু, সেটা ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। এবং নন ডেভেলপমেন্ট কোনগুলো? যেগুলো সরকারের খাতে আয় কিছু আসছে না, শুধুমাত্র সেখানে খরচ হচ্ছে, পেনশন, স্যালারি, এই সমস্ত যে যখন দিতে হচ্ছে তখন সেটা নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। তো এই সমস্ত টার্মসগুলো আমাদের খুব ভালো করে জানতে হবে। আর দুটো বিষয় রয়েছে, সেটা হলো FRBM অ্যাক্ট, ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট। ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি আমরা নামটা থেকে বুঝতে পারি। ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি, দায়িত্ব, 2003 সালে এটা পাশ করা হলো। কেন করা হলো? সরকার আগে কি করতো, বাজেটে যে ঘাটতি হবে অমনি অর্থ টাকা ছাপিয়ে ফেলবে, সেই টাকাটাকে মার্কেটে ছেড়ে দেবে, অর্থাৎ ঘাটতিটা মিটে গেল। কিন্তু অর্থ ছাপানো হলে কী হবে? এক্সট্রা যদি মুদ্রা ছাপানো হয়, এক্সট্রা যদি অর্থ ছাপানো হয়, তখন কি হবে? মার্কেটে সেই অর্থটা যাবে এবং মার্কেটে বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ প্রোডাকশন লিমিটেড, দ্রব্য লিমিটেড এবং মানুষের হাতে টাকা আছে, তার ফলে দ্রব্যের দামটা বেড়ে যাবে। তো সেই জিনিসটা হতো আগে। তো এই জন্য 2003 সালে ঠিক করা হলো যে সরকারকে একটা টার্গেট দেওয়া হবে, একটা লক্ষ্যমাত্রা দেওয়া হবে যে এর বেশি কিন্তু খরচ করা যাবে না। বিষয়টা কি এখানে একটু ডিটেলসে আমাদের বুঝতে হবে ব্যাপারটা। এখানে FRBM অ্যাক্ট, এখানে বলা হলো যে ফিসকাল ডেফিসিট জিডিপির 3% মধ্যে রাখতে হবে। ফিসকাল ডেফিসিট জিডিপির
3%-এর মধ্যে রাখতে হবে। মোট যে জিডিপি তার 3%-এর বেশি ফিসক্যাল ডেফিসিট হবে না, এটা এফআরবিএম অ্যাক্টে বলা হলো। কেন এরকম বলা হলো? কারণ ফিসক্যাল ডেফিসিটটা কি? ফিসক্যাল ডেফিসিট হচ্ছে বাজেট ডেফিসিট তার সাথে মার্কেট বরোয়িং, অর্থাৎ বাজেটে ঘাটতি হয়েছে, রেভিনিউ এক্সপেন্ডিচারের থেকে রেভিনিউ কম এসেছে, তাহলে ঘাটতি হয়েছে, সেটাকে আমরা বলছি বাজেট ডেফিসিট। আর এই বাজেট ডেফিসিটটাকে মেটানোর জন্য বা আরও বেশি কিছু ডেভেলপমেন্টাল কাজ করার জন্য বা যে কোনো কারণে হোক, মার্কেট থেকে যখন বড় করা হচ্ছে, মার্কেট থেকে অর্থ তোলা হচ্ছে, এই দুটো যখন মেলানো হচ্ছে তখন যে ডেফিসিটটা আসছে সেটাকে বলা হচ্ছে ফিসক্যাল ডেফিসিট। তো এই ফিসক্যাল ডেফিসিট কখনোই 3%-এর বেশি যাবে না। মার্কেট বরোয়িং বা এখানে অর্থ ছাপিয়ে যেটা মেকআপ দেয়া হতো সেটা কিন্তু আর করা চলবে না। কতটা চলবে? জিডিপির 3% পর্যন্ত যতটা ডেফিসিট হবে, এই ডেফিসিট দুটো মার্কেট থেকে অর্থ তোলা আর বাজেট ডেফিসিট এটা মিলিয়ে 3%-এর বেশি কিন্তু হবে না। সরকারকে একটা লক্ষ্যমাত্রা দেয়া হলো। তো এটাই ছিল এফআরবিএম অ্যাক্ট 2003 এই আইনটা কিন্তু নিয়ে আসা হয়। খুব গুরুত্বপূর্ণ এফআরবিএম অ্যাক্ট, ফুল ফর্মও জিজ্ঞাসা করা হয়ে থাকে, ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট। আচ্ছা, এরপর ফুল বাজেট আর ভোট অন অ্যাকাউন্ট বিষয়টা কি? ফুল বাজেট এখান থেকে খুব সিম্পল, আমরা খুব সিম্পলি বলতে পারি, যখন বাজেট পুরো পেশ করা হচ্ছে, বাজেট তো পুরোই পেশ করা হওয়া উচিত, পুরোটাই বাজেট পেশ করবে, সারা অর্থ বছরে কি কত খাতে আয় আসবে, কতটা ব্যয় হবে, সেটা পুরোটাই স্বাভাবিকভাবে আসা উচিত। কিন্তু সবসময় সেটা হয় না। কেন হয় না বা কখন হয় না? যখন সরকারের 5 বছর কমপ্লিট হতে যাচ্ছে, যেটা রিসেন্টলি হয়েছিল 2019-এর ক্ষেত্রে। 2019-এ ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করা হচ্ছে, কিন্তু ভোট হচ্ছে এপ্রিল মে নাগাদ। এইবার এপ্রিল মে নাগাদ যখন ভোট হচ্ছে, নতুন সরকার আসতে পারে, সেখানে নতুন সরকার নির্বাচিত হয়ে আসতে পারে। ফেব্রুয়ারি মাসে যে বাজেট পেশ করছে সে তো পরের বছরে যে লক্ষ্যমাত্রা সেটাকে রেখে সারা বছরে বাজেট পেশ করছে। নতুন সরকার যখন আসছে সে সেই সমস্ত সরকারের পুরাতন স্কিমগুলো বাতিল করে দিতে পারে, তার মনে হতে পারে সেগুলো অপ্রয়োজনীয়, সে বাতিল করে দিতে পারে, তার স্বাধীনতা তার রয়েছে। সুতরাং যখনই ইলেকশনের টাইম আসে তখন ওই নতুন সরকার আসা পর্যন্ত একটা ছোট করে বাজেট পেশ করা হয়, ওই সময়ের সরকারকে চালানোর জন্য যতটা অর্থ প্রয়োজন সেটুকু একটা বাজেট পেশ করা হয়, যেটাকে বলা হয় ভোট অন অ্যাকাউন্ট। ভোট অন অ্যাকাউন্ট যতটা প্রয়োজন সেইটুকু সময়ের মধ্যে সেটা হচ্ছে ভোট অন অ্যাকাউন্ট। তো ভোট অন অ্যাকাউন্ট বিষয়টা হচ্ছে ওই ছোট করে যখন বাজেট পেশ করা হয়, যে বছরে ইলেকশন থাকে সেই বছরেই ওটা হয়, অন্যান্য বছরে সেটা প্রয়োজন হয় না, অন্যান্য বছরে ফুল বাজেট আসে। এবং ফুল বাজেট আসা মানেই সেখানে সরকারের আয় ব্যয়ের হিসাব থাকবে, নতুন স্কিমের কথা উল্লেখ থাকবে, বা সেখানে ট্যাক্স নেওয়া হচ্ছে কতটা নেওয়া হবে, চেঞ্জ হবে কিনা সেটা উল্লেখ থাকবে। তো এই হচ্ছে সামগ্রিকভাবে পুরো বাজেটের বিষয়। এখানে খুব সংক্ষেপে এবং খুব গুরুত্বপূর্ণ সমস্ত বিষয় আমি আলোচনা করলাম। আশা করছি এখান থেকে যথেষ্ট উপকার পাওয়া যাবে এবং এখান থেকে অনেক প্রশ্নই কিন্তু কমন আসবে, সেটা প্রিলিমস হোক বা মেন্স। তো আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।